হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো গাইস, আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও। যারা যারা এই গল্পের পুরনো এপিসোডগুলো দেখেননি তারা এই প্লেলিস্টটি চেক করুন। আই প্যারি এভরিথিং এই অ্যানিমেটার যতগুলো এপিসোড আপলোড করেছি তার সবগুলোই এই প্লেলিস্টে আছে, আর বাকি এপিসোডগুলো এই প্লেলিস্টে আপলোড করা হবে। গাইস, আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে এরকম আরো এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করার জন্য। তো গাইস, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন টপিকে ফিরে আসি। তো আজকে আমি এক্সপ্লেন করব আই প্যারি এভরিথিং অ্যানিমেটার এপিসোড 4। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রাজকুমার লিন তার কক্ষে গভীর ভাবনায় মগ্ন। সে ভাবছে পুরস্কার দেওয়ার জন্য কত কিছুই না ছিল, কিন্তু বাবা একজন অপরিচিত লোককে ব্ল্যাক ব্লেড কিভাবে দিতে পারলো। সে যখন একজন অ্যাডভেঞ্চারার ছিল, 6 জন সাবমেরিন মাস্টারের সাথে ডনজনের গভীরতম অংশে গিয়েছিল। অনেক বছর স্ট্রাগল করার পরে তারা ব্ল্যাক ব্লেডের সাথে ফিরে আসে। সেটা ছিল আমাদের বেস্ট রেলিক। ওইটা এমন সব বস্তু দিয়ে তৈরি যা কেউ কখনো দেখেনি। মিথ্রেল, অলিক্যালকম এবং মানা মেটালের থেকেও শক্ত ছিল। কোনো দক্ষতা বা কৌশল তার উপর সামান্য আঁচড়ও আসতে দেয়নি। ওই যুগে ওই ব্লেডকে আনব্রেকেবল ব্লেড বলা হতো। সবচেয়ে বড় রহস্য এটা ছিল যে যেই ব্লেডকে কেউই ভাঙতে পারে না তা মানুষ এই অবস্থায় কিভাবে পেল। এর মূল্য যে কোনো সাধারণ হাতিয়ার থেকে অনেক বেশি। আর এই ব্লেড এমনি কাউকে দেওয়া যায় না। শুধু তাই নয়, বাবা জানেন আমাদের রাজ্যের দিকে একটা অজানা বিপদ তেড়ে আসছে। বাবা রাজ্যের ভার তাকে দিতে চায়। ওই লোকটি মিনাটরকে অনেক সহজে হারিয়েছে এবং লিনের উপর একটা আঁচড়ও আসতে দেয়নি। সে ভবিষ্যতের রাজ্য অভিষেকে তুরুপের তাস হয়ে উঠতে পারে। তারপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি নর লিনকে বলছে, আপনার এভাবে বাহিরে ঘোরাফেরা করা কি উচিত? লিন বলে, আমি নিজেও তো একজন অ্যাডভেঞ্চার, তাই কোনো অসুবিধা নেই। নর বলে, এরপর আমরা গিল্ডে যাব। তখন লিন অনেক কিউট করে বলে, ঠিক আছে নর সেন্সে। তখন নর ভাবে, কোথায় ফেসে গেলাম। সে বুঝতে পারছে না যে আমি কোনো সেন্সে নই। আমি তার ভুল ধারণাকে ঠিক করতে গেলে সে আমাকে আরো বেশি করে ভুল বোঝে। আমি যেখানেই যাই না কেন সে আমার পিছু এসে পড়ে। এরপর আমি গিল থেকে একটা মিশন গ্রহণ করব। তারপর হয়তো সে বুঝতে পারবে যে আমি কোনো মহান ব্যক্তি নই। তখনই লিন নরকে বলে যে আশা করি আপনি পরের মিশনে অনেক বড় একটা পুরস্কার পাবেন। তারপর নর গিল্ডে প্রবেশ করে। গিল্ডে যাওয়ার পর গিল্ড মাস্টার নরকে জিজ্ঞাসা করে যে নর, তুমি রাজকুমারী লিনবার্গের সাথে কি করছো? তখন লিন গিল্ড মাস্টারকে বলে, আমার অ্যাডভেঞ্চার করার সময় আপনি শুধু আমাকে লিন বলে ডাকবেন, কোনো ফর্মালিটির প্রয়োজন নেই। তখন গিল্ড মাস্টার বলে, ঠিক আছে, আমি দুঃখিত, এবং নরের কানে ফুসফুস করে বলে যে এখানে কি চলছে, কি হচ্ছে এখানে। তখন নর বলে, কি বলবো আর, এই সমস্যার জটটা বোঝানো এতটাও সহজ নয়। তখন গিল মাস্টার বলে, আচ্ছা ঠিক আছে, মাফ করো, অন্যের প্রবলেমে নাক গলাতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। তো বলো কি ধরনের মিশন চাও? মিশন নিতে এসেছো না? তারপর নর বলে, এমন একটা মিশন যেটা দুজনে করতে পারবে। তারপর গিল মাস্টার লিনকে জিজ্ঞেস করে, তুমি তো বি র্যাঙ্ক অ্যাডভেঞ্চার তাই না লিন? লিন বলে, হ্যাঁ। গিল মাস্টার বলে, তোমরা দুজন টিম হিসেবে গেলে শহরের বাইরে গবলিন শিকারের জন্য যেতে পারো। নর খুশিতে অনেক উত্তেজিত হয়ে বলে, কি গবলিন? গবলিন তো ওই সকল মনস্টাররাই না যাদেরকে নতুন অ্যাডভেঞ্চারাররা ট্রেনিং এর জন্য ইউজ করে। তখন নর চিৎকার দিয়ে বলে, মাস্টার, আসলে কি কমিশনের জন্য এরকম কাজ পাওয়া সম্ভব? তারপর গিল্ড মাস্টার বলে, হ্যাঁ অবশ্যই, কেন নয়। যদি লিন একা থাকতো তাহলে সে শুধু সিলভার র্যাঙ্কের কাজ নিতে পারতো, কিন্তু আসল বিষয়টা হলো লো র্যাঙ্ক অ্যাডভেঞ্চারাররা অপদার্থই হয়, আর তাই নিচ থেকে 2-1 র্যাঙ্কের মিশন দিতে কোনো অসুবিধা নেই। তারপর নর ভাবে, তাহলে আমি কি শহরের বাহিরে কাজ নিতে পারবো? তার মানে আমি কি লিনের র্যাঙ্কের সুযোগ সুবিধা গ্রহণ করছি? কিন্তু আমি তো এটা চেয়েছিলাম না যত দ্রুত সম্ভব লিন আমার পিছু নেওয়া ছেড়ে দিক। নর তারপর লিনের দিকে তাকিয়ে ভাবে, লিন মনে হয় সবকিছুই বুঝতে পেরেছে, আমার এত দূর ভাবা উচিত হয়নি, এখন আমার লজ্জা লাগছে। তারপর আমরা দেখি লিন নরের দিকে নিষ্পাপ মুখে তাকিয়ে থাকে। তখন নর ভাবে, লিন আমার মতো একজন নিচু লোকের সাথে কখনো অ্যাডভেঞ্চারে যেতে চাইবে? হঠাৎ করে লিন বলে, কোনো সমস্যা হয়েছে নর সেন্সে? বাই দ্য ওয়ে গাইস, জাপানিজ ভাষায় শিক্ষককে সেন্সে বলা হয়। তখন নর বলে, এই বিষয়টায় কি আপনার সম্মতি আছে? আপনার র্যাঙ্কের উপর নির্ভর হয়ে আমি কাজ করব। তখন লিন বলে, এখানে সম্মতির কি আছে, আমি কোনোভাবে আপনার কাজে আসতে পেরেছি, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। তারপর নর বলে, এত ছোট একটা মেয়ের র্যাঙ্কের সুযোগ নিতে এমনিতেই অনেক লজ্জা লাগছে, কিন্তু এর মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হবে। এই কথা ভাবতে
ভাবতে নর মিশনের ডিটেলস না নিয়েই সোজা নাক বরাবর হাঁটা শুরু করে, কিন্তু লিন আর গিল্ড মাস্টার ওই জায়গায় দাঁড়িয়েছিল। তারপর সে যখন গিল্ড থেকে বের হয়ে গেট বন্ধ করতেই নেয়, তখন গিল্ড মাস্টার বলে, তুমি কোথায় হাঁটা ধরলে? আমি কি তোমাকে বলেছি কোথায় যেতে হবে? তখন নর দরজার পাশ থেকে লজ্জাবতীর মতো উকি দিয়ে বলে, আরে তাই তো, আমি তো ভুলেই গেছি। তারপর গিল্ড মাস্টার তাদের কাজের ডিটেলস বুঝিয়ে দেয় এবং বলে, এটা দেখতে সহজ হলেও অনেক বিপজ্জনক একটা কাজ। তারপর নর বলে, আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না, আমি আমার লিমিট সম্বন্ধে ভালোভাবে জানি। তারপর নকশা দেখিয়ে বলে, তোমরা ওদেরকে এই স্থানে পেয়ে যাবে আর সাবধানে কাজ করবে। তারপর গিল্ড মাস্টার আরো বলে, তোমরা যতগুলো গবলিন মারবে সেটা ভালোভাবে জানাতে হবে। রাজকুমার লিন বলে, এটা তো ফরেস্ট অফ বিস্টের এলাকা। গিল্ড মাস্টার বলে, তোমরা যতগুলো গবলিন মারবে তার চিহ্ন হিসেবে গবলিনের ডান পাশের কান কেটে নিয়ে আসবে, আর তোমরা যে গবলিন মেরেছো তার চিহ্ন না আনতে পারলে কিন্তু টাকা পাবে না, আর এটা অবশ্যই ভুলবে না। তারপর নর বলে, আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। তারপর গিল্ড মাস্টার বলে, আজকাল গবলিন খুব কম দেখা যাচ্ছে, আর তোমরা যদি কোনো গবলিন না পাও তাহলে ওইখান থেকে যে কোনো ঔষধি গাছ নিয়ে আসবে। তারপর লিন এবং নর মিশনের জন্য রওনা হয়। তারপর নর ফরেস্ট অফ বিস্ট দেখে বলে, তাহলে এটাই ফরেস্ট অফ বিস্ট? এখানে তো অনেক ঘন জঙ্গল, আমি যে সকল জঙ্গলে ঘোরাফেরা করেছি তার থেকেও অনেক আলাদা এবং অনেক বড় বড় গাছ আছে এখানে। তারপর লিন বলে, এই স্থানের ইকোসিস্টেমও অনেক ভিন্ন। তখন নর যেতে যেতে লিনকে জিজ্ঞাসা করে, গবলিন আসলে কি ধরনের মনস্টার? আমার জানার আগ্রহ হলো তাই জিজ্ঞেস করলাম। তারপর লিন বলে, গবলিন আসলে তাদের খিদা মেটানোর জন্য ছোট ছোট প্রাণী এবং ফল খেয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে এরা মানুষ শিকার করার জন্য শিকারী জীব হিসেবেও পরিচিত। তাদের উপর খেয়াল না রাখলে তাদের সংখ্যা অনেক বেড়ে যেতে পারে, আর তাই খাবার চাহিদা পূরণের জন্য তারা শহরের উপর হামলা করতে পারে, আর তাই তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখার জন্য রাজধানী থেকে অ্যাডভেঞ্চারার পাঠানো হয়। গবলিনের কারণে জঙ্গলের ইকোসিস্টেম ঠিক থাকে, তাই তাদেরকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেওয়াও উচিত নয়, এবং কিছু গবলিন এ কারণে ছেড়ে দেওয়া হয়। আর এই জঙ্গলে বিভিন্ন ধরনের ফুল এবং ঔষধি গাছও পাওয়া যায়। এই কারণে নতুন অ্যাডভেঞ্চারারদের জন্য এই জায়গাটা ট্রেনিং এবং অর্থ উপার্জনের সঠিক জায়গা। তারপর নর বলে, ও তাই? নর ভাবে লিনের কাছে শুধু স্কিল নয়, তার কাছে অনেক জ্ঞানও আছে এবং সে বিভিন্ন বিষয়ে জানে। এই বিষয়টার মাধ্যমে আরো পরিষ্কার হয়ে যায় যে লিনকে আমার কাছে শিখানোর মতো কোনো কিছুই নেই। এরপর আমরা দেখি নর এবং লিন জঙ্গলের আরো গভীরে প্রবেশ করেছে। একটা জায়গায় থামার পর লিন তার ম্যাজিকের মাধ্যমে ওই স্থান চেক করে বলে, এখানেও কিছু পাওয়া গেল না। সাধারণত এসব জায়গায় কোনো না কোনো গবলিন পেয়ে যাওয়ার কথা ছিল, তাহলে এই বিষয়টা সত্য যে গবলিনের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন আমাদের কি করা উচিত? তখন লিন হঠাৎ করে উপলব্ধি করতে পারে যে তার আশেপাশে কেউ আছে। তারপর লিন নরকে বলে, ওই জিনিসটা একটু দূরেই আছে। তারপর নর বলে, তাই নাকি? তারপর লিন বলে, হ্যাঁ, ওই জায়গাটা বেশি দূরে নয়, তো চলুন যাওয়া যাক। নর তখন ভাবছে ধীরে ধীরে অন্ধকার বেড়েই চলেছে। তারপর লিন বলে, এই স্থানের গাছপালা এতটাই ঘন যে সূর্যের আলো ঠিক মতো এই স্থানে পৌঁছাতে পারে না। গবলিনের এ ধরনের জায়গা অনেক ভালো লাগে। নর বলে, ও তাই? তখন হঠাৎ করে লিন বলে, আমার ওই জায়গায় কিছু একটা অনুভব হলো, কিন্তু হঠাৎ করে সেটা গায়েব হয়ে গেল। তারপর নর বলে, কিছু একটা গায়েব হয়ে গেছে, তাই নাকি? মনস্টাররাও জীবিত প্রাণী হতে পারে, কোনো বিশেষ ধরনের রোগ ব্যাধি অথবা বয়স্ক হওয়ার কারণে কোনো মনস্টার মরে গেছে। লিন বলে, আপনি একদমই ঠিক বলেছেন। তারা কিছু দূর এগোনোর পর লিন বলে, ওইটা এখানেই ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে না। তারপর নরও একটু ভাবুক হয়ে বলে, আসলেই কিছু নেই। তারপরে আমরা দেখি একটা গাছের ডাল হঠাৎ করে নড়ে উঠলো। তারপর নর একটু সাবধান হয়ে বলে, দাঁড়ান, ওইখানে কিছু আছে। তারপর আমরা শুনতে পাই কেউ কিছু চিবোচ্ছে, এবং নর ওই দিকে দেখে বলে, ওই জিনিসটা কি? আর আমরা দেখি অদৃশ্য কিছু একটা গবলিনের অর্ধেক দেহ খেয়ে ফেলেছে। তখনই হঠাৎ করে লিন আনকাভার বলে একটা ম্যাজিক কাস্ট করে এবং একটা বিদ্যুতের মতো ম্যাজিক ওই দিকে ছুঁড়ে মারে। তখন আমরা দেখতে পাই বিশাল বড় একটা গবলিন অদৃশ্য হয়েছিল। তখন নর বলে, এটা কি জিনিস? এবং লিন বলতেই নেই, এটা তো একটা গবলিন। তখনই হঠাৎ করে নর বলে, তাহলে এটাই কি গবলিন? আমি যা ভেবেছিলাম এটা তো তার থেকে অনেক বড়। এদেরকে তো সবচেয়ে দুর্বল মনস্টার ধরা হয়, কিন্তু এদেরকে সামনে থেকে দেখে তো মনে হয় না এরা দুর্বল, কিন্তু বইতে যেভাবে লেখা ছিল এরা দেখতে ঠিক ওই রকম। গায়ের রং সবুজ, দুই পায়ে চলাফেরা করে এবং চোখগুলো দেখতে অনেক ভয়ঙ্কর এবং হাতেরও ব্যবহার করে। তখনই হঠাৎ করে গবলিন একটা অনেক জোরে চিৎকার করে ওঠে, এতে আশেপাশের সম্পূর্ণ জঙ্গল কেঁপে যায়। তখন নর বলে, তাহলে কি অ্যাডভেঞ্চারাররা এত বড় ভয়ঙ্কর দানবের মুখোমুখি খুব সহজেই হতে পারে? নর লিনকে এ কথা বলতে না বলতেই নর লিনের দিকে তাকিয়ে দেখে যে লিন অনেক আতঙ্কিত অবস্থায় আছে। তখন নর ভাবে এটা তার দোষ নয়, সে অবশ্যই অনেক ট্যালেন্টেড, কিন্তু তার এ সকল বিষয়ে মনে হয় অত দক্ষতা নেই। তখন নর লিনকে বলে, ভয় পাওয়ার কিছু নেই,
এটা তো শুধু একটা গবলিন। তখন সে ভেবে বলে, আমি ভয় পাই না, একদমই ছাড় দেওয়া যাবে না। তখন লিন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। নরের ভুলভাল আত্মবিশ্বাসে লিন নিজেও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তখন লিন বলে, আপনি একদমই ঠিক বলেছেন নর সেন্সে। তখনই হঠাৎ করে লিন আনকাভার্ড ম্যাজিক কাস্ট করে এবং ওই গবলিনটির সম্পূর্ণ কবচ ভেঙে ফেলে। লিন একটু ঘাবড়ে বলে, এটা তো গবলিন এম্পায়ার, গবলিন কিং এর সাবস্পিসিস কেটোস্ট্রেপিক ক্লাস থ্রেট। গবলিন এম্পায়ারকে আর্টিফিশিয়ালি বানানো হয়, যা ওই সকল গবেষণার মাধ্যমে তৈরি করা হয় যেটা করা একদমই নিষিদ্ধ। আর এটা তো নিজের মানা এবং শক্তি বাড়ানোর জন্য আশেপাশের সকল জীবকে খেয়ে ফেলে। তখন নর বলে, ভয় পেও না লিন, আমরা শুধুমাত্র একটা গবলিনের মুখোমুখি হয়েছি। তখন লিন ভাবে, তার মানে সেন্সে আগে থেকেই জানতো এরকম কিছু একটা হবে, আর তাই নর সেন্সে ওই সময় এত নিষ্পাপ হওয়ার ভান ধরে গবলিনের বিষয়ে জিজ্ঞেস করেছিল যেন আমি ভয় না পাই। সোজা কথা, এখানে পাগলকে পাগল বানানো হচ্ছে। তখন নর বলে, ছাড়বো না একে। লিন বলে, ঠিক বলেছেন, আমি একা নই, নর সেন্সেও আমার সাথে আছেন। তারপর ওই গবলিনটি দুই হাতে দুইটি গাছ উকড়ে নিয়ে তাদের দিকে তেড়ে আসতে শুরু করে। তখন আমরা দেখি গবলিনের করা বিশাল বিশাল গাছের অ্যাটাক নর শুধু একটি তলোয়ার দিয়ে প্যারি করছে। আর তখনই লিন উইন্ড কাটারের ম্যাজিক কাস্ট করে, যা ওই গবলিনটির গায়ে লাগলে সে কেটে খণ্ড দ্বিখণ্ড হয়ে যেত, কিন্তু প্রত্যেকটা অ্যাটাক থেকেই গবলিনটি বেঁচে যায়। তারপর সাথে সাথেই লিন আইসিকেল ডান্স ম্যাজিক কাস্ট করে, যা দেখতে বরফ অনেকটা শুয়ের মতো অথবা বড় বড় কাটার মতো, কিন্তু গবলিন ওই অ্যাটাকটি থেকেও বেঁচে যায়। তখন নর বলে, গবলিনরা এতটা দ্রুততম প্রাণী। তারপর গবলিনটি লিনের দিকে একটা গাছ ছুঁড়ে মারে। তখনই নর লিনের সামনে এসে একটি গাছকে প্যারি করে উড়িয়ে দেয় এবং নর বলে, আপনি কি ঠিক আছেন লিন? লিন বলে, সামনে দেখুন নর সেন্সে। তখন আমরা দেখি ওই গবলিনটি আরো গাছ উকড়ে উকড়ে নরের দিকে ছুটতে থাকে, কিন্তু ভাগ্যবশত নর ওই সকল গাছকেই প্যারির মাধ্যমে রুখে দিচ্ছিল। তখন লিন ভাবতে থাকে, একে হারানোর কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে। তখন আমরা দেখি ওই গবলিনটির শরীর অনেক দ্রুত রিকভার হচ্ছে। লিন বলে, কোনো গবলিন এম্পায়ারের শরীর এত দ্রুত রিকভার হতে পারে না। তখন আমরা দেখি গবলিনের মাথায় একটি লাল রঙের পাথর চকচক করছে। তখন লিন বলে, সেন্সে, ওর মাথায় একটি লাল রঙের পাথর আছে, ওই পাথরটা যদি আমরা বের করতে পারি তাহলে হয়তো গবলিনটা মারা যাবে। তখনই গবলিনটি হঠাৎ করে একসাথে অনেকগুলো গাছ উপর দিক থেকে ছুঁড়ে মারে এবং নিচ থেকেও গাছ ছুঁড়ে মারে। তখন নর ভাবে, গবলিনটিকে আমার ডিফেন্ড করার ক্ষমতাকে আন্দাজ করার চেষ্টা করছে। এতগুলো গাছ একসাথে ছুঁড়ে মারার কারণে নর বলে, আমি হয়তো এবার লিনকে প্রোটেক্ট করতে পারবো না। তারপর লিন হঠাৎ করে উইন্ড ব্লাস্ট ম্যাজিক কাস্ট করে, তার মাধ্যমে সকল গাছগুলো একসাথে উড়ে যায়। তখন লিন বলে, আপনি কি ঠিক আছেন নর সেন্সে? নর বলে, আপনি আমাকে বাঁচিয়েছেন। তখন লিন বলে, আমি আসলে ঠিকই ছিলাম, গবলিনের ক্ষতস্থান মানা স্টোনের কারণেই বারবার রিকভার হয়ে যাচ্ছে। তখন নর বলে, আপনি আপনার ম্যাজিকের মাধ্যমে ওকে হারাতে পারেননি, আমি আর কি করতে পারবো। তখনই নর হঠাৎ করে বলে, আপনি কি ওই জিনিসটা আবার আমার পিঠের উপর করতে পারেন? তখন লিন বলে, আপনি কি উইন্ড ব্লাস্টের কথা বলছেন? তখন নর বলে, হ্যাঁ সেটাই। লিন বলে, আমার এই হামলা যে কোনো প্রাসাদের দেওয়াল ভাঙতে পারে, আপনি যদি আমার এই অ্যাটাক সহ্য করতে না পারেন তাহলে কি হবে? তখন নর তার পিঠে শর্ট রেখে বলে, কোনো অসুবিধা নেই, আমার এই সোয়ার্ড আপনার অ্যাটাক সইতে পারবে, আর এটাই একমাত্র পদ্ধতি যার মাধ্যমে আমরা গবলিনটিকে অনেক দ্রুত হামলা করতে পারবো। তখনই লিন নরের পিছনে যায় এবং উইন্ড ব্লাস্ট কাস্ট করে। এতে নর দ্রুত গবলিনটির দিকে যেতে থাকে এবং কোনো মতে তার বডিকে সামলে ফিজিক্যাল এনহ্যান্সমেন্ট অ্যাক্টিভ করে এবং তখনই নরের দিকে গবলিনটি অনেক গাছ ছুঁড়ে মারতে থাকে। তখন নর ফেদার স্টেপ অ্যাক্টিভ করে ওই অ্যাটাকগুলো থেকে বেঁচে যায়। এত দ্রুত চলার কারণে তার শরীরের কিছু অংশের হাড্ডি ভেঙে যায়। তখন সে লো হিল অ্যাক্টিভ করে এবং সে অনেক দ্রুত উপরে উঠে গবলিনের মাথায় থাকা ওই পাথরটি খুলে ফেলে। মানা স্টোনটি খুলে নেওয়ার পর ওই গবলিনটি অনেক অদ্ভুত অদ্ভুত চিৎকার করতে থাকে এবং লিন মানা স্টোনটি নরের কাছে নিয়ে আসে এবং নর বলে, এখন বাকিটা আপনি দেখুন এবং চেষ্টা করবেন গবলিনটিকে কম কষ্ট দিয়ে মারার। লিন তারপর গবলিনটির ওপর হেল ফায়ার ম্যাজিক কাস্ট করে আর অবশেষে গবলিনটি মারা যায়। তারপর নর গবলিনটির সামনে এসে বলে, মাফ করে দিও গবলিন। তারপর ভাবে, আজকের জন্য গবলিন শিকার যথেষ্ট হয়েছে, আজ আর গবলিন শিকারের কোনো প্রয়োজন নেই। নিজের উপর বেশি ভরসা করে প্রয়োজনের চেয়ে বেশি ঝুঁকি নেওয়া উচিত নয়। আমি এরকম সিচুয়েশনে আবার যেন না পড়ি, তার আগে আমাকে ট্রেনিং করে আরো বেশি শক্তিশালী হতে হবে। তারপর সিন চেঞ্জ হয় রাজপ্রাসাদে। রাজকুমার রিন তার কক্ষে বসে আছে এবং তার সামনে সিক্রেট কর্পসের অনেকগুলো মেম্বার দাঁড়িয়ে আছে। রাজকুমার রিন বলেন, তো এইবার গবলিন এম্পায়ারের দেখা মিলেছে। মানা স্টোনের পিউরিটি দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা বড় ছিল। তখন সিক্রেট কর্পসের একজন সদস্য বলে,
আমরা জানতে পেরেছি ওই গবলিনটা নাকি গবলিন কিং এর থেকেও অনেক বড় ছিল। রিন বলে এটা হওয়া স্বাভাবিক, এই পাথরটা আসলেই অনেক বড় আর এটা অবশ্যই ম্যাজিক এম্পায়ারের কার্যকলাপ। কিন্তু তবুও এই মানা স্টোনটা, এটা বলতে না বলতেই সিক্রেট কপসের একজন বলে হোলি থিওক্রেসিয়া মিথ্রা ডিমন হার্টের মতো। রিন জিজ্ঞেস করে আমার বোন লিন কেমন আছে। সিক্রেট কপসের ওই মেম্বার বলে যে তার ভাগ্য ভালো যে সে সম্পূর্ণ ঠিক আছে। রিন বলে এটা রাজ্যের উপর অনেক বড় একটা বিপদ ছিল। স্বস্তির বিষয় যে তারা মাত্র দুজনে ওই গবলিনটাকে মারতে পেরেছে। সিক্রেট কপসের ওই মেম্বারটি বলে এই মনস্টারটি ফরেস্ট অফ বিস্টে অ্যাডভান্স কনসিলমেন্টের মাধ্যমে লুকিয়েছিল। রাজকুমারী লিন বলেছেন ওইটা কিছুদিন ধরেই ওই ফরেস্টে লুকিয়েছিল। তখন রাজকুমার লিন অবাক হয়ে বলে যে এমন একটা কনসিলমেন্ট যেটা শ্যাডো কোম্পানিও ডিটেক্ট করতে পারেনি। বাই দ্য ওয়ে গাইস, এখানে শ্যাডো কোম্পানি আর সিক্রেট কপস একই গ্রুপকে বোঝানো হয়েছে। তো আমি এতদিন এটাকে সিক্রেট কপস বলতাম, বাট এখন থেকে এটাকে শ্যাডো কোম্পানি বলবো, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। রিন ভাবে বুঝতে পারছি না এত বড় মনস্টারকে কিভাবে এখানে নিয়ে আসা হয়েছে। মনস্টারটিকে এখানে ডাকা হলে আমাদের সেন্সরি নেটওয়ার্কের মাধ্যমে আমরা অবশ্যই জানতে পারতাম। তখন রিন শ্যাডো কোম্পানিকে জিজ্ঞেস করে এমন কোনো চিহ্ন যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তখন শ্যাডো কোম্পানির ওই সদস্য বলে অ্যাডভেঞ্চারার গিল্ড কিছুদিন আগে আমাদের জানিয়েছে গবলিনের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। তখন রিন বলে বিষয়টা এরকম হলে অন্য অঞ্চলেও তাদের সংখ্যা অবশ্যই কমেছে। তখন ওই লোকটি রিনকে একটা রিপোর্ট দেখায় এবং বলে পূর্বের 3 মাসে যে সকল অদ্ভুত ঘটনা ঘটেছে তার রিপোর্ট এখানে দেওয়া আছে। রিন বলে এটা তুমি ভালো করেছো, তদন্ত চালিয়ে যাও। তারপর আমরা দেখি সিন চেঞ্জ হয়, লিন এবং নর গিল্ডে এসেছে। তখন গিল্ড মাস্টার নরকে টিটকারি মেরে বলে যে আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আজকে একটা গবলিন মেরেছো। তখন নর বলে আমি যা ভেবেছিলাম গবলিন তার থেকেও বেশি শক্তিশালী। আমার ভাগ্য ভালো যে আমার সাথে রাজকুমারী লিন ছিল, এই জন্যই আমরা কোনো মতে গবলিনটিকে হারাতে পেরেছি। তখন লিন চোখ বড় বড় করে বলে না, আসলে বিষয়টা এরকম না। নর ভাবে যাই হোক, আজ ওই দিনটা যেদিন আমি প্রথম স্বীকার করেছি। অন্য অ্যাডভেঞ্চারারদের জন্য হয়তো এটা কিছুই না, কিন্তু এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। তখন গিল্ড মাস্টার বলে তাহলে তুমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের লড়াই দেখছিলে? আমি মনে করি এটা করে তুমি একদমই ঠিক কাজ করেছো। নর বলে সত্যি বলতে আমি শুধু একটু সাহায্যই করতে পেরেছি। লিন যদি আমার সাথে না থাকতো তাহলে বলা যায় না যে আজ আমার সাথে কি হতো। তখন লিন বলে আপনি এটা কি বলছেন, আমি তো আসলে কিছুই করিনি, আমি তো আপনাকে সামান্য সাহায্য ছাড়া আর কিছুই করতে পারিনি। গিল্ড মাস্টার বলে যদিও ওইটা একটা গবলিন ছিল কিন্তু একজন অদক্ষ অ্যাডভেঞ্চারারকে মারার জন্য যথেষ্ট। তুমি তো তোমার প্রথম অ্যাডভেঞ্চারে গিয়ে অনেক মজা পেয়েছো তাই না? নর বলে প্রথম অ্যাডভেঞ্চারে গিয়ে ভালো লেগেছে ঠিকই, কিন্তু গবলিনের সাথে লড়াই করে বুঝতে পারলাম এতদিন এই বিষয়ে যা শুনেছি তা থেকে সম্পূর্ণই ভিন্ন। আজ বুঝতে পারলাম গবলিনের মাথায় যে পাথরটা থাকে সেটাই গবলিনের সবচেয়ে বড় দুর্বলতা। গিল্ড মাস্টার বলে ওর মাথায় পাথর ছিল? কি বলছো? নর বলে গাঢ় লাল রঙের সুন্দর একটা পাথর ছিল। গিল্ড মাস্টার ভাবে মানা স্টোন ওর মাথায় ছিল? সাধারণত এটা তো গলা অথবা বুকের উপর থাকার কথা। তারপর গিল্ড মাস্টার বলে তুমি কি 100% শিওর যে ওটা গবলিনই ছিল? নর বলে ওটা তো গবলিনের মতোই দেখতে ছিল। তখন লিন বলে সেন্সে যেহেতু বলছে ওটা গবলিন ছিল তাহলে ওইটা গবলিনই। তখন গিল্ড মাস্টার বলে তাহলে ওইটা বোধহয় অনেক রেয়ার একটা গবলিন ছিল। তো নর তখন নিষ্পাপ মুখে তাকিয়েছিল। তখন গিল্ড মাস্টার বলে তো তোমাদের প্রমাণ কোথায়? প্রমাণ দেখাও যেন আমি তোমাদেরকে টাকা দিতে পারি। তখন লিন হা করে তাকিয়ে থাকে। গিল্ড মাস্টার বলে তোমার কি মনে আছে যে আমি তোমাকে বলেছিলাম যে ওর ডান কান কেটে নিয়ে আসবে? তখন নর বলে ওইটা তো ওই গবলিনের সাথে পুড়ে ছাই হয়ে গেছে। এভাবেই এই এপিসোডটির সমাপ্তি হয়। তো গাইস, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার স্টোরি টেলিং ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। একটি ভিডিওকে ভালোভাবে উপস্থাপন করতে অনেক পরিশ্রম করতে হয়, তো এরকম ভিডিও আমি আরো তৈরি করতে চাই। তো এই জন্য আপনারা আপনার মূল্যবান সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে এবং কোন সিনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।